আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। আমার প্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়ের উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের সাহা স্টোরস এই প্রশ্নটা সমাধান করব। তো কেন এই ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনগুলো, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো 2024 সালের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করা। তুমি যখন একটা ম্যাথ সলভ করবা 2024 সালের, মনে করো 9টা বোর্ডে যে 9টা ব্যাংক সমন্বয় বিবরণী আসছে, এই 9টা ব্যাংক সমন্বয় বিবরণী তুমি যখন করবে, অবশ্যই তুমি তো আর মুখস্থ করবা না, তুমি তো অবশ্যই বেসিক গুলো ক্লিয়ার করবা। যেহেতু তুমি আমার সঙ্গে এখন বোর্ড কোশ্চেন করছো, আমি আশা করতে পারি যে তুমি ব্যাংক সমন্বয় বিবরণীর টুকিটাকি যত নিয়ম কানুন আছে ছোটখাটো সবই তুমি জানো। আর যদি না জেনে থাকো, আমি এই ভিডিওটার কমেন্টে আমি বেসিক ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, তুমি ক্লাসটা দেখে নাও, ব্যাংক সমন্বয় বিবরণী তুমি খুব সহজেই পারবে। তো তোমরা যারা 25 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য 24 সালের কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট। তো কোশ্চেন হুবহু আসবে না, এই নিয়মগুলোই কিন্তু তোমাদের এইচএসসি 25 পরীক্ষায় আসবে। সুতরাং তুমি 24 সালের কোশ্চেনগুলো যদি বুঝে বুঝে A to Z কমপ্লিট করতে পারো, তোমার বাকি যে সালগুলো 23 সাল, 22 সাল, 21 সাল, এই প্রশ্নগুলো সমাধান না করলে হবে বা ওগুলো না করলে হবে। তুমি জাস্ট চোখ বুঝে 2024 সালের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করে পরীক্ষা হলে চলে যাও, A+ গ্যারান্টি। এখন কেউ যদি 2023 সাল, 22 সাল, 21 সাল বা বিগত সালে প্রশ্নগুলো যদি করতে পারো তাহলে তো ভালো। ন্যূনতম A+ পাওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট কন্ডিশন, তোমাকে 2024 সালের প্রশ্নগুলো ভালো মতন বুঝে বুঝে সলভ করতে হবে, বিশেষ করে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছে। তো চলো আমরা ঢাকা বোর্ড 2024 সালের এই প্রশ্নটা সমাধান করি। এর আগেও আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে অনেকগুলো ক্লাস, এমসিকিউ ক্লাস, তারপর দ্বৈতজের পদ্ধতির উপরে বিভিন্ন বোর্ড কোশ্চেন আমরা সমাধান করে দিছি। ক্লাসগুলো তোমরা দেখে নিও, ইউটিউবে আপলোড করা আছে, ফেসবুকে আপলোড করা আছে। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা সমাধান করব। আর এই প্রশ্ন সমাধান করার আগে, সৃজনশীল প্রশ্ন সমাধান করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্রশ্নটা A to Z মনোযোগ দিয়ে পড়বা। তো চলো দেখি। 2023 সালের 30 জুন তারিখে সাহা স্টোরসে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 20,000 টাকা। দেখো, আমরা কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের করার জন্য 4টা সূত্রের কথা বলেছিলাম। এর মধ্যে প্রথম সূত্রটা আর শেষের সূত্রটা, এই দুইটা সূত্রের জন্য কিন্তু ব্যাংকে বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস, মানে ব্যাংকে বেশি থাকলে আমরা যোগ করব, ব্যাংকে কম থাকলে আমরা বিয়োগ করব। আর প্রথম আর শেষের সূত্রটা কি? ব্যাংক বিবরণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা সূত্রের ক্ষেত্রে কিন্তু ব্যাংকে যদি, ওই যে আবার বললাম, ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে যোগ করব, ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে বিয়োগ করব। আই হোপ তোমরা আমাদের বেসিক ক্লাস করে এগুলো খুব সুন্দর মতন আত্মস্থ করতে পেরেছো। কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত্তের গড়মিল পরিলক্ষিত হয়। আমরা জানি ব্যাংক সমন্বয় বিবরণী, এই সমন্বয় শব্দের অর্থ হচ্ছে হলো মিল করা। তাহলে যেগুলো গড় মিল, সেই গড় মিলগুলোই তো আমরা এখানে মিল করব। অনুসন্ধানের পর উদ্ধৃত্তের গড়মিলগুলোর নিম্নলিখিত কারণগুলো পাওয়া যায়। নিচে কিছু কারণ দেওয়া আছে, তো কারণগুলো আমরা পড়বো। তো এখানে কদাগে বলেছে হচ্ছে হলো ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। খদাগে বলেছে 2, 4 এবং 5 নং দফার, দফা মানে হচ্ছে লেনদেন, দফার জাবেদা দাখিলা দেখাও। গণাবারে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো এখানে গদাগে একটা মানে একক জের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছে, তো আমরা সেটা অবশ্যই প্রস্তুত করব। এখন প্রশ্নের কদাগে বলেছে হচ্ছে হলো ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো। ভালো মতন বুঝছো, এটার যে ছকটা, কদাগের ছকগুলো এরকমই হয় সাধারণত, ক্রমিক নং, বিবরণ এবং 2টা টাকার ঘর। এবং এখানে বলছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ, এখানে একটু মনোযোগ দাও। ব্যাংক কর্তৃক আদায়কৃত এর মানে কি? ব্যাংক যে টাকাগুলো আদায় করেছে সেই টাকার পরিমাণগুলো তোমার এখানে লিখতে হবে। ব্যাংক কর্তৃক আদায়কৃত মানে ব্যাংক যে টাকাগুলো আদায় করছে, মানে গ্রহণ করছে, বা ব্যাংকে যে লেনদেনগুলো ফলে টাকা প্লাস হয়েছে সেই লেনদেনগুলি আমাদের এখানে লিখতে হবে। আদায় করা মানে কি? ব্যাংক যে টাকাগুলো তোমার হয়ে আদায় করে নিয়েছে, মানে ব্যাংক জমা করছে তার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি। আমরা যদি 2 নাম্বার এন্ট্রিটা একটু পড়ি, তো দেখো এখানে বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে ব্যাংকে টাকা বাড়ে, তাহলে এটা আসবে কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে আমরা লিখবো
ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। কত টাকা? 1500 টাকা। ওকে, এরপরে আসো। এরপর আমরা যদি একটু খেয়াল করি, দেখো সর্বশেষের আগের লেনদেনটা দেনাদার কর্তৃক, মানে হচ্ছে 4 নাম্বার, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। একজন দেনাদার বা প্রাপ্য হিসাব, যার কাছে তুমি টাকা পাও, সে যদি সরাসরি তোমার ব্যাংকে টাকা জমা দেয়, তাহলে ব্যাংক কি করলো? ওই দেনাদারের টাকাটা আদায় করলো না। তাহলে ব্যাংক যখনই ওই দেনাদারের টাকা আদায় করবে, তখন কি হইলো? এটা ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকা। তার মানে দেনাদারের ওই টাকাটা ব্যাংকে আদায় করছে, এই জন্য আমরা এখানে লিখবো। এটা হলো কয় নাম্বার? 4 নাম্বার। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। ব্যাংকে দেনাদার জমা দিয়েছে, এর ফলে আমাদের ব্যাংক টাকাটা কি করেছে? আদায় করেছে। কত টাকা? 4000 টাকা। ওকে, এরপরে দেখো সর্বশেষ 5 নাম্বার এন্ট্রিতে দেখো, ব্যাংক ধার্যকৃত চার্জ 300 টাকা। ব্যাংক ধার্যকৃত চার্জ মানে কি? ব্যাংক মানে ব্যাংক আমাদের জমাকৃত টাকা থেকে টাকা কেটে নিছে, ঠিক আছে? কিন্তু এখানে বলছে হচ্ছে মঞ্জুরিকৃত সুদ 800 টাকা, যা নগদান বইতে লেখা। মঞ্জুরিকৃত সুদ মানে কি? ব্যাংক আমার জমা টাকার উপরে ব্যাংক সুদ দিছে। মনে করো আমার ব্যাংকে টাকা জমা রয়েছে 1000 টাকা, ওইটার উপরে ব্যাংক এখানে 800 টাকা আমার আরো সুদ দিছে। তাহলে 1000 আর 800 কত হইলো? 1800। তার মানে আমাদের ব্যাংকে টাকা মূলত কি হলো? বৃদ্ধি পাইলো। তার মানে এই ব্যাংক যখন ব্যাংক কর্তৃক আদায়কৃত লেনদেনের ফলে তো ব্যাংকে জমাকৃত অর্থ কি পায় বলো? বৃদ্ধি পায়। তার মানে এই লেনদেনটা আমাদের এখানে আসবে। এখানে লিখতে পারি আমরা মঞ্জুরিকৃত সুদ কত টাকা? 800 টাকা। কেমন? আচ্ছা, যদি আমরা যোগ দিই তাহলে 4 1 5 5000 8 5 13 6300। ওকে, এটা হলো আমাদের যদি আমরা ভুল না করি, হ্যাঁ 6300, এটা হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। তাহলে এই যে লেনদেনগুলো, এই লেনদেনগুলোর ফলে আমাদের ব্যাংকে টাকা কি হয়েছে? আদায় হয়েছে। তার মানে ব্যাংক এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে প্লাস করছে। এই লেনদেনগুলোর ফলে আমাদের জমাকৃত অর্থ কি পাইছে? বৃদ্ধি পাইছে। কেমন? তো এইগুলোই হচ্ছে ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। তো আশা করি তোমরা এই কদাকটা বুঝতে পেরেছো। যদি কোনো এন্ট্রিতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো প্রশ্নের খদাগে বলেছে তোমার জাবেদা দাখিলা দিতে। তো চলো আমরা জাবেদার ছক টানি এবং খুব সহজেই জাবেদা দাখিলা প্রদান করি। জাবেদা দাখিলা প্রদানের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে সকল লেনদেন নগদানভুক্ত হয়নি, শুধুমাত্র সেই লেনদেনগুলোই জাবেদা দাখিল হবে এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে। কেমন? আমি আবার বলছি, যে লেনদেনগুলো নগদানভুক্ত হয়নি শুধুমাত্র সেইগুলোরই আমরা কি দিব? জাবেদা দাখিলা দিব। তাহলে যে লেনদেনগুলো নগদানভুক্ত হয়ে গেছে সেগুলোর কি আর জাবেদা দেওয়া যাবে? জি না, সেগুলোর জাবেদা দেওয়া যাবে না। তো চলো জাবেদার ছক টানি এবং জাবেদা দিয়ে ফেলি। যে কোনো জাবেদা প্রস্তুত করার কিন্তু একটা ছোট্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে সম্পত্তি এবং ব্যয় যদি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট, এবং যদি হ্রাস পায় তাহলে হয় ক্রেডিট। এবং আয় দায় মালিকানা সত্ত্ব যদি প্রতিষ্ঠানে হ্রাস পায় তাহলে হয় ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট। তো এই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা তুমি একটু সাইডে রেখে দাও, এই সূত্রটার কোনো দরকার নাই। এই ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা করা একদম পানির মতন সোজা। জাস্ট যদি তুমি এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো, সেই জিনিসটা কি দেখো, আমরা লিখেছি ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। আমরা জাস্ট খালি দেখবো যে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে। এই যে প্লাস মানে বৃদ্ধি পাওয়া, মাইনাস মানে হ্রাস পাওয়া। তো ব্যাংকে যদি টাকাটা বৃদ্ধি পায় তাহলে এই ব্যাংক হিসাব হবে ডেবিট এবং কেনটা হয়ে যাবে ক্রেডিট। আর ব্যাংকে যদি কোনো কারণে টাকা হ্রাস পায় তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট, আর ওই কেনটা হয়ে যাবে ডেবিট। স্যার সবই তো বুঝলাম যে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট বা ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট, কিন্তু এই কেন জিনিসটা কি? তো এই কেন জিনিসটা কি, চলো আমি তোমাদের সরাসরি ম্যাথ করে দেখাই দিচ্ছি জিনিসটা কতটা সোজা। আর জাবেদা যখন তোমরা করবে অবশ্যই প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখে নিবে এই জাবেদার উপরে, তারপর লিখবে জাবেদা, এবং জাবেদার দাখিলে একই কথা। কেমন? তো জাবেদা লিখবে এবং জাবেদার ছক তোমরা তো সবাই জানো, তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। এখানে তুমি বিবরণ লিখলেও হবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, খদাগের উত্তর করতেছি 4 মার্কের। তো প্রশ্ন এখানে স্পেসিফিক খদাগে বলে দিয়েছে 2
4 এবং 5 নং দফার জাবেদা দাখিলা দেখাও। ঠিক আছে, তো চলো আমরা 2 নম্বরে কি বলেছে দেখি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই। আমরা সবাই জানি যেগুলো নগদান বইতে লেখা হয় নাই সেগুলোই আমরা এখানে জাবেদা দেই, তার মানে এটা অবশ্যই অবশ্যই কি দিতে হবে, জাবেদা দিতে হবে। এখানে বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। এখন বলো, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায় না, তাহলে এই ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে। তাহলে আসো ঝটপট আমরা লিখে ফেলি, ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট। এবার ব্যাংক হিসাব তো ডেবিট করলাম, তাহলে এবারে এই কেনটাকে কি করে দিব, ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকে টাকা কেন বৃদ্ধি পাইছে, অবশ্যই বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করছে তাই। তাহলে এখানে মেইন রিজনটা কি, মেইন কেন ব্যাংকে টাকা বাড়ছে, বিনিয়োগের সুদের কারণে। তাহলে ওই বিনিয়োগের সুদটা হচ্ছে হলো কেন, তার মানে ওই বিনিয়োগের সুদটাকে আমরা ক্রেডিট করে দিব। বিনিয়োগের সুদ হিসাব। ওকে, এটা হলো কত তারিখ, এটা হচ্ছে হলো ছিল আমাদের এটা হলো 1500 টাকা। আগে টাকার অ্যামাউন্টটা লিখি, 1500 টাকা ডেবিট, সমপরিমাণ 1500 টাকা আমরা ক্রেডিট করে দিব। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ব্যাংক সমন্বয় বিবরণীটা সাধারণত 1 মাসের হয়ে থাকে। তো এখন দেখো এখানে কিন্তু বলে দিছে অঙ্কের শুরুতে 2023 সালের 30 জুন তারিখে, তার মানে এই অঙ্কটা হচ্ছে হলো জুন মাসের অঙ্ক। তারপরে জুন মাস কয় তারিখে হয়, জুন মাস 30 তারিখে হয়। জুন মাস শেষ হয় কয় তারিখে, 30 তারিখে। তার মানে এখানে আমরা লিখবো জুন 30। তুমি উপরে লিখতে পারো 2023 সালটাও দিয়ে দিলে, ঠিক আছে। এখন এটা আমরা কয় নাম্বার জাবেদা দিলাম, 2 নাম্বার। এই 2 নাম্বারটা তুমি ভিতরে দিয়ে দেবে, এখানে এই যে 2 নাম্বারটা ভিতরে দিয়ে দেবে, কেমন। আর তারিখ সবসময় এই যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখটাই সবসময় হবে, কারণ এই জাবেদাগুলো আমরা মাসের শেষেই প্রদান করি, মাসের শেষ তারিখে যে প্রদান করি। আমরা কারণ কি লিখবো, অবশ্যই জাবেদা লিখলে অবশ্যই কি দিয়ে দিতে হবে, ব্যাখ্যা দিয়ে দিতে হবে, এক্সপ্লানেশন দিয়ে দিতে হবে। ব্যাখ্যা অবশ্যই দিবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। জাবেদা দিলেই ব্যাখ্যা দিতে হবে। এখন প্রশ্নে যদি বলে দেয় উইদাউট এক্সপ্লানেশন, ব্যাখ্যার প্রয়োজন নাই, তখন তুমি ব্যাখ্যা দিবে না। এখানে তো এরকম কোনো কিছু বলে নাই, তার মানে জাবেদা দিলে মাস্ট, বাধ্যতামূলক কি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, তাহলে কিন্তু নম্বর কম পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। আসলে ব্যাখ্যা লেখা কোনো বিষয় নয়, প্রশ্নে যেটা লেখা আছে ওইটাই তোমার মতন করে একটু শর্টকাট করে লিখে দিবে। তাহলে লিখবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ওকে, এটা আমরা প্রথম জাবেদাটা দিলাম। এরপরে কয় নাম্বার জাবেদা দিতে বলেছে, 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে একটু খেয়াল করো। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমাদের এটা জাবেদা দিতে হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে হলো, দেনাদার যখন সরাসরি ব্যাংকে জমা দেয়, ব্যাংকে টাকা অবশ্যই বৃদ্ধি পায়, তাহলে ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে। তাহলে আসো আমরা প্রথমে ব্যাংক হিসাব ডেবিট করি। আর কেনটাকে তাহলে আমাদের কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এখন ব্যাংকে টাকা কেন বৃদ্ধি পাইলো, দেনাদার ব্যাংকে জমা দিছে, তাহলে এখানে মেইন রিজনটাকে, মেইন কেনটাকে, দেনাদার ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়ার এখানে মূল কারণটা কি, দেনাদার জমা দিছে, তাহলে মূল কারণটাই তো দেনাদার, তাহলে দেনাদারকে আমরা ক্রেডিট করব। দেনাদার আরেকটা নাম প্রাপ্য হিসাব, দেনাদার লিখলেও হবে। এখানে তোমরা প্রাপ্য হিসাব না লিখে দেনাদার হিসাব লিখলেও হবে, একই কথা। ক্রেডিট কত টাকা, 4000 টাকা। ওকে, আচ্ছা এটা কত, জুন 30। জুন 30 কেন স্যার, আমি আগেই বলেছি এই ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা আমরা মাসের শেষে প্রদান করি, তার মানে এখানে সবসময় যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ দেওয়া। জুন মাসের অঙ্ক, অঙ্কের শুরুতে জুন মাস লেখা আছে, তো জুন মাসের অঙ্ক, তাহলে জুন মাসের প্রত্যেকটা জাবেদার আগে জুনের শেষ তারিখটা দিতে হবে, যে মাসের অঙ্ক বলবো সেই মাসের শেষ তারিখ। এটা হলো কয় নাম্বার আমরা দিলাম, 4 নাম্বার। তুমি ভিতরে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবা, কেমন। আচ্ছা, টাকা লিখেছি, এবার আমরা কারণ ব্যাখ্যা লিখবো। অবশ্যই ব্যাখ্যা লিখবো হচ্ছে হলো, দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা। অলরাইট, এইটা হচ্ছে হলো আমাদের কয় নাম্বার, 4 নাম্বার জাবেদা দেন। আমাদের কয় নাম্বার বলেছে, 5 নাম্বার। 5 নাম্বারে কিন্তু জাবেদা 2টা আছে, খেয়াল করো। 5 নাম্বারে কি বলেছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 300 টাকা এবং মঞ্জুরিকৃত সুদ 800 টাকা নগদানভুক্ত হয়নি। তার মানে এখানে 2টা জিনিস আছে, একটা হলো
ধার্যকৃত চার্জ, আমরা জানি ধার্যকৃত চার্জ মানে ব্যাংক থেকে টাকা কেটে নিছে আমার অ্যাকাউন্ট থেকে। আরেকটা হলো মঞ্জুরিকৃত সুদ, মানে ব্যাংক আমার জমা টাকার উপর সুদ দিছে। তার মানে এখন দেখো 5 নাম্বার, এটা আমরা আগে 30 তারিখ দিয়ে নেই, এটা হলো 5 নাম্বার। খেয়াল করো, প্রথমটা হচ্ছে হলো ব্যাংক চার্জ ধার্য করছে, মানে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। কে কেটে নিছে? ব্যাংক কেটে নিছে। এখন কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়লো না কমলো? আমাদের অ্যাকাউন্টে টাকা কমলো, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে আগে আসো ব্যাংক হিসাব ক্রেডিট করি। ব্যাংক হিসাব ক্রেডিট, অলরাইট। এখন আমরা যদি ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয়, তাহলে এই কেনটা এবার কি হয়ে যাবে? ডেবিট। আগে তো ডেবিট লিখতে হবে, তাহলে এবার ব্যাংক হিসাব তো এখানে ক্রেডিট হইলো, তাহলে এবার কেনটা কি হয়ে যাবে? ডেবিট। এখন কোশ্চেন হচ্ছে এই যে ব্যাংকে টাকা এটা কেন কমলো, এখানে ব্যাংকে টাকাটা কেন কমলো? ব্যাংক চার্জ করছে তাই, চার্জ মানে কি? ব্যাংক টাকা কেটে নিছে তাই, তাহলে আমরা ব্যাংক চার্জ হিসাবকে ডেবিট করবো। সে কেনটাকে এবার ডেবিট করে দিব। এই কেনটা বিপরীত দিকে চলে যাবে, ব্যাংক হিসাবটা যেদিকে যাবে কেনটা তার বিপরীত দিকে যাবে। এখন এই কেনটা ডেবিট দিকেও যাইতে পারে, ক্রেডিট দিকেও যাইতে পারে। এই ব্যাংক হিসাবটা ডেবিটও যাইতে পারে, ক্রেডিটও যাইতে পারে। এখন তুমি আগে দেখবা যে ব্যাংকে টাকা বাড়লো না কমলো, সেই অনুযায়ী তুমি ব্যাংক হিসাব আগে লিখবা, তারপরে কেনটাকে উল্টা দিকে বসাই দেবো, কাজ শেষ। তাহলে এখানে লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আগে ডেবিট লিখতে হবে, তারপর ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কত টাকা? তোমার হচ্ছে 300 টাকা চার্জ করছে, তাহলে আমরা লিখলাম 300 টাকা। এখানেও ক্রেডিটে লিখে দিলাম 300 টাকা, কারণ লিখবো যেহেতু ব্যাংক কর্তৃক চার্জ ধার্য হলো। ব্যাংক কর্তৃক চার্জ ধার্য হলো মানে ব্যাংক আমার জমা টাকা থেকে টাকা কেটে নিল। এরপরেরটা কিন্তু ওই একই তারিখে, ঠিক আছে? একই তারিখে একই নাম্বার, কিন্তু দেখো এখানে খেয়াল করো, এটাও কিন্তু 5 নাম্বার, এটাও কিন্তু 5 নাম্বার। একই তারিখে দুইটা লেনদেন হয়েছে, বা একই ক্রমিক রঙে দুইটা লেনদেন। পরের অংশে কি বলছে দেখো, খেয়াল করো। মঞ্জুরিকৃত সুদ 800 টাকা নগদানভুক্ত হয়নি। মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদ মানে কি রে বাবা? আমার যে ব্যাংকে টাকা জমা ছিল, সেই জমা টাকার উপর ব্যাংক সুদ দিছে, তাহলে ব্যাংকে টাকা অবশ্যই কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে এবার কি ব্যাংকে টাকা কমতেছে নাকি ব্যাংকে টাকা বাড়তেছে? ব্যাংকে টাকা বাড়তেছে, এই জন্য ব্যাংক হিসাবকে আমি চটপট ডেবিট করে দিব। আগে ব্যাংক হিসাবের কাজ, তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয়, তাহলে এবার এই কেনটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে ব্যাংকে টাকা কেন বাড়লো? ব্যাংক চার্জের কারণে, ব্যাংক সুদের কারণে? ব্যাংক সুদের কারণে, কারণ এখানে বলছে মঞ্জুরিকৃত সুদ। তার মানে এখানে আমাদের ব্যাংক আমাদের জমা টাকার উপর সুদ দিছে, তার মানে এখানে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে। কেন বাড়ছে? ব্যাংক সুদের কারণে বাড়ছে, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এই ব্যাংক সুদটাই মূলত কারণ। আচ্ছা, এটা কত টাকা? 800 টাকা। 800 টাকা ডেবিট, 800 টাকা ক্রেডিট। আমরা কারণ কি লিখতে পারি? যেহেতু ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। আর তোমরা যদি আমাদের সঙ্গে এভাবে 2024 সালের কোশ্চেনগুলো সাজেশন আকারে তোমাদের শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে A+ এর জন্য একটা ফাইনাল রিভিশন কোর্স আমাদের সঙ্গে যদি তোমরা করতে চাও, জানুয়ারির মাঝামাঝিতেই আমাদের ভর্তি বিজ্ঞপ্তি আছে, ওইখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। যদি তোমার মনে হয় যে না আমাদের কাছে তোমরা পড়তে চাও, যুক্ত হইতে পারো। ওখানে ইনশাল্লাহ আমি তোমাদের A+ পাওয়ার জন্য যা যা লাগবে অ্যাকাউন্টিং এ আমি সব করাবো, এবং বেসিক সহ 2024 সালে কোশ্চেন পড়া মানে ওখানে সলভ করানো হবে। এবং ওইখানে বেসিকটা আমরা এমন ভাবে করাবো যেটা তুমি সরাসরি এইচএসসি পরীক্ষা হলে যে ইমপ্লিমেন্ট করতে পারবা। সে তুমি সায়েন্সের থেকে আসো, তুমি সারা বছর পড়াশোনা করো বা না করো, যেমন স্টুডেন্ট হও না কেন, একদম সহজ সরল ভাবে আমি তোমাদের ওইখানে মানে একদম লাইভে ক্লাসগুলো, আর আমাদের সব প্রত্যেকটা কোর্স আমরা লাইভে ক্লাস নেই। তুমি কমেন্ট করতে পারবা লাইভে, আমরা তোমাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই করব, উত্তর দিব। আমাদের মেসেঞ্জার সিক্রেট গ্রুপ থাকবে, যেখানে তোমরা তোমাদের পড়াশোনার বিষয়ে 7 আওয়ার্স মানে তুমি সব সময় ওইখানে তুমি মানে 24 ঘন্টা আমাদের থেকে সার্ভিস পাবে। যে কোনো প্রবলেম হলে জাস্ট ছবি তুলে তুমি পোস্ট করলে এখানে সাথে সাথে উত্তর পাবে। অ্যাডমিনরা থাকবে, আমি থাকবো। সো একটা খুব ভালো প্রিপারেশন বা একটা A+ এর জন্য একদম 100% প্রিপারেশন যদি আমাদের সঙ্গে নিতে চাও, বা একটা ফাইনাল রিভিশন কোর্স যদি আমাদের সঙ্গে করতে চাও, জয়েন আওয়ার লাস্ট শুট কোর্স। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা। এবার হচ্ছে আমি তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা করাই দেব। প্রশ্নের গ দাগে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি
ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো চলো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি। প্রশ্নের গ দাগে বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখন ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কিন্তু জানি দুই ভাবে প্রস্তুত করা যায়, একটা হলো একক জের আর একটা হলো উভয় জের বা দ্বৈত জের। এখন কখন একক জের করতে হবে আর কখন দ্বৈত জের বা উভয় জের সংশোধনী পদ্ধতি করতে হবে, এটা একটা বিগেস্ট কোশ্চেন। তো এটা হচ্ছে তুমি প্রশ্নটা আগে পড়বা, ঠিক আছে, প্রশ্নটা একটু পড়বা, পড়া দেখবা যে প্রশ্নের ভিতরে কয়টা ব্যালেন্স বা কয়টা জের দেওয়া আছে। অঙ্কের ভিতরে যদি একটা ব্যালেন্স দেওয়া থাকে তাহলে ওইটা একক জের। ব্যালেন্স মানে আমি বলতে চাচ্ছি যে ওই রকম লেখা থাকে না, ওই যে নগদান বইনে যে ব্যাংক জমা এরকম, যদি একটা দেওয়া থাকে তার মানে ওইটা একক জের, যদি দুইটা দেওয়া থাকে তাহলে দ্বৈত জের বা উভয় জের সংশোধনী। তার মানে এই অঙ্কের ভিতরে আমরা প্রথমে দেখবো যে জের বা ব্যালেন্স বা উদ্ধৃত্ত কয়টা দেওয়া আছে। তো দেখো অঙ্কের শুরুতে একটু খেয়াল করো, 2023 সালের 30 জুন তারিখে সাহা স্টোরসের নগদান বইয়ের অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 20,000 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 20,000 টাকা। তার মানে দেখো এখানে কিন্তু একটা জের দেওয়া আছে, সেটা হলো কয় হাজার টাকা, 20,000 টাকা। এই অঙ্কে কিন্তু আর কোনো এরকম কোনো জের দেওয়া নাই, তার মানে এটা অবশ্যই অবশ্যই কি জের, একক জের। তুমি চাইলে এই ব্যাংক সমন্বয় বিবরণীর পাশে এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে একক জের পদ্ধতি, কেমন, সমস্যা নাই, আরো বেশি ভালো হয়। আর একক জের পদ্ধতির ছকটাও খুবই সিম্পল। প্রথমে লিখবা হচ্ছে ক্রমিক নং, এরপর লিখবা বিবরণ এবং দুইটা টাকার ঘর। আর এই ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানের নাম সাহা স্টোর সেটা লিখবা, তারপর লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী, ঠিক আছে, তারপর নিচে লিখবা হচ্ছে তারিখটা, ঠিক আছে, যেমন এই অঙ্কটা হলো 30 জুন তারিখ 2023 সালের, তাহলে লিখবা 2023 সালের 30 জুন তারিখের জন্য, কেমন, এরকম লিখবা। তো এবার আসো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। তো প্রথমে আসলে আমাদের এই ব্যালেন্সটা লিখতে হবে। প্রথম এক নাম্বার কাজ কি, ছক পেন্সিল দিয়ে টেনে আমাদের ব্যালেন্সটা লিখতে হবে। তো ব্যালেন্সটা কি বলছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। ব্যাংক জমার উদ্ধৃত্ত মানে ব্যাংকে টাকা জমা আছে, মানে ব্যাংক জমা আর কি। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। ব্যাংক জমার উদ্ধৃত্ত আর ব্যাংক জমা একই কথা, কেমন। এটা হলো কত টাকা, 20,000 টাকা। মনে রাখবা এই যে ব্যালেন্স বা উদ্ধৃত্তের যে টাকাটা, এটা অলওয়েজ সেকেন্ড কলামে যাবে, তার মানে সেকেন্ড কলামে লিখবো 20,000 টাকা, ঠিক আছে। এখন আমরা অবশ্যই অবশ্যই প্রথমে লিখে নিব হচ্ছে হলো যোগ। কি লিখবো, যোগ। মানে আমরা এই এই যে ব্যালেন্স 20,000 টাকা, এটার সঙ্গে আমরা কিছু আইটেম কি করি বলো, যোগ করি, আবার কিছু আইটেম আমরা কি করি বলো, বিয়োগ করি। তার মানে এবার আমরা কিছু আইটেম লিখবো হচ্ছে বিয়োগে, এই জন্য আমরা যোগ বিয়োগ লিখে রাখলাম, কোনো প্রবলেম নাই, আগের থেকে লিখে রাখা যেতে পারে, কেমন। এবার আমরা আসো খেয়াল করি এক এক করে। যদি আমরা খেয়াল করি এক নম্বরে কি বসে, 8,000 টাকা ও 5,000 টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে। এখানে বুঝো কিন্তু এখানে কিন্তু দুইটা চেক ইস্যু করা হয়েছে, 8,000 টাকার একটা চেক তুমি ইস্যু করছো আর 5,000 টাকার একটা চেক ইস্যু করছো। কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 8,000 টাকার চেকটি উপস্থাপন করা হয়েছে। তার মানে দেখো তুমি চেক ইস্যু করছো দুইটা, একটা হলো কয় কয় হাজার টাকার, 8,000 টাকার, আর একটা হলো কয় টাকার, 5,000 টাকার। বুঝছো কিন্তু তুমি দুইটা চেক যখন ইস্যু করছো, তোমার নগদান বই থেকে কিন্তু এই দুইটা চেকের টাকাই তুমি বিয়োগ করে দেখাইছো। এখন এখানে প্রশ্ন বলতেছে যে ব্যাংক থেকে একটা চেক উপস্থাপন করা হয়েছে, মানে একটা চেকের টাকা ব্যাংক পরিশোধ করছে। তার মানে একটা চেকের টাকা যদি ব্যাংক পরিশোধ করে তাহলে ব্যাংক এই একটা 8,000 টাকারটা মাইনাস করছে। কিন্তু তুমি তোমার নগদান বইতে তুমি যখন দুইটা চেক ইস্যু করছো, তুমি কিন্তু দুইটা টাকাই মাইনাস করছো। তাহলে 8 আর 5 কত, 13,000 টাকাই তুমি তোমার নগদান বই থেকে কি করছো, মাইনাস করছো। কিন্তু ব্যাংক মাইনাস করছে মাত্র কত টাকা, 8,000 টাকা। তাহলে তুমি বেশি মাইনাস করছো, ব্যাংক কম মাইনাস করছে। তুমি মাইনাস করছো 13,000 টাকা টোটালটা তোমার নগদান বই থেকে, আর ব্যাংক মাইনাস করছে মাত্র 8,000 টাকা। তাহলে আমাদের মতে কিন্তু ব্যাংকে টাকা কম আছে আর ব্যাংকের মতে টাকা কিন্তু বেশি আছে। কেন, কারণ আমি দুইটা চেকের টাকা মাইনাস করছি, ব্যাংক একটা চেকের টাকা মাইনাস করছে, কেমন। তার মানে এই 5,000 টাকা ব্যাংকে কি আছে, বেশি আছে। আর আমরা কিন্তু সবাই জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা হলো আমাদের 1 নাম্বার সূত্র। সেই 1 নাম্বার সূত্র অনুযায়ী আমরা সবাই জানি ব্যাংক, এই সূত্রটা আমি তোমাদের পাশে বোঝার সুবিধার্থে একটু লিখে দিচ্ছি। ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে আমরা প্লাস করি, আর ব্যাংকে যদি টাকা কম থাকে, মানে কম থাকে, তাহলে আমরা বিয়োগ করি। এখন আমরা যেহেতু দুইটা চেকের টাকা মাইনাস করছি, ব্যাংক তো একটা চেকের টাকা মাইনাস করছে, তার মানে এখানে ব্যাংকে টাকা বেশি আছে। তার মানে বেশি থাকলে কোথায় আসবে, যোগে আসবে, তার মানে এখানে আসবে, কেমন। তাহলে আবার এখানে কি লিখতে পারি, এটা হলো 1 নাম্বার দিয়ে লিখতে পারি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।
কত টাকা? 5,000 টাকা। এবার সব শোনো, মনে রাখবা এই ব্যালেন্সের টাকাটা শুধু সেকেন্ড কলামে যাবে, আর সব কিন্তু এই ফার্স্ট কলামে বসবে। যেমন এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,000 টাকা, আমরা এই ফার্স্ট কলামে লিখলাম, কিন্তু এরপর যত আইটেম লিখবো সব এই ফার্স্ট কলামেই লিখবো। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা 5,000 টাকা কেন লিখলাম? তো বাবা এখানে কিন্তু সিম্পল বোঝার বিষয় যে তুমি তোমার নগদান বই থেকে 8,000 এবং 5,000 টাকা দুইটা চেকের টাকাই মাইনাস করছো, কারণ তুমি যারে চেক ইস্যু করছো তুমি ধরে নিছো তোমার ব্যাংক থেকে সে দুইটা চেকের টাকাই উঠাই নেবে, এজন্য তুমি সুন্দর মতন চেক ইস্যু কইরা, ইস্যু মানে কি চেক প্রদান কইরা তুমি তোমার নগদান বইতে সুন্দর করে টুক করে মাইনাস করে দিছো দুইটা চেকের টাকাই। 8,000 টাকাও মাইনাস করছো, 5,000 টাকাও মাইনাস করছো। এবার ব্যাংক বাবাজি কি করছে? ব্যাংক বাবাজি মাত্র 8,000 টাকা মাইনাস করছে। তার মানে কি হয়েছে? তুমি বেশি মাইনাস করছো, ব্যাংক কম মাইনাস করছে। তুমি মাইনাস করছো দুইটা চেকের টাকা 13,000 টাকা, আর ব্যাংক মাইনাস করছে মাত্র 8,000 টাকা। তার মানে ওই যে 5,000 টাকা, ওই 5,000 টাকা তো ব্যাংক এখনো মাইনাস করে নাই, কারণ ওই চেকের টাকাটা ব্যাংক এখনো পরিশোধ করে নাই। তার মানে ওই চেকের টাকাটা, ওই 5,000 টাকাটা ব্যাংকে এখনো বেশি আছে। তাহলে এখানে বেশি আছে কয় টাকা? এই 5,000 টাকা। দ্যাটস ওয়াই এই 5,000 টাকা গড়মিল হবে। এই গড়মিলটাই আমরা এখানে সংশোধন করব। কেমন? আচ্ছা, এরপরে আসো 2 নম্বর বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে দেখো, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে, লেনদেনটা ঘটছে কোথায়? ব্যাংকে ঘটছে না? তাহলে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, তার মানে টাকাটা কিন্তু ব্যাংকে বাড়ছে। তাহলে ব্যাংকে যখনই টাকা বাড়ছে ব্যাংক কি করছে? প্লাস করছে। এখন প্লাস কে করে নাই? আমি করিনি। তাহলে আমার মতে কিন্তু আমি বলতে আমি নগদান বই, মনে রাখবা আমি বলতে সবসময় আমরা নগদান বই কি বুঝাই, আমি বা আমরা বা আমাদের প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি? নগদান বই বুঝি। তার মানে নগদান বইতে লেখা হয়নি, তার মানে কি ব্যাংক টাকাটা প্লাস করছে। ব্যাংক তো প্লাস করবে, ব্যাংক যদি বিনিয়োগের সুদের টাকা আদায় করে তাহলে ব্যাংকের টাকা তো বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাংক প্লাস করছে। তাহলে প্লাস কে করে নাই? আমি করি নাই, কারণ এখানে বলেই দিছে যে নগদান বইতে লেখা হয়নি, তার মানে আমি এখনো লিখি নাই। তার মানে আমার মতে নগদান বইয়ের মতে কম আছে, ব্যাংকের মতে টাকা কিন্তু বেড়ে গেছে, আর বেড়ে গেলে কোথায় আসবে? প্লাসে আসবে। তার মানে এটা যোগের এখানে আসবে। তাহলে লিখবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। আর এগুলো তুমি একটু এক লাইনে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? দ্বিতীয় লাইনে আসলে অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, কত টাকা বিনিয়োগের সুদ আদায় করছে ব্যাংক কর্তৃক? 1,500 টাকা। অলরাইট। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। আদায়ের জন্য জমাকৃত চেক 3,000 টাকা। আচ্ছা, আদায়ের জন্য জমাকৃত চেক মানে হচ্ছে হলো, মানে তুমি একটা চেক ব্যাংকে জমা করতে পাঠাইছো। এখন তুমি যখনই চেকটা ব্যাংকে জমা করতে পাঠাইছো, লেনদেনটা তো তোমার কাছে ঘটছে, তোমার প্রতিষ্ঠানে ঘটছে, তোমার হাতে ঘটছে, যেহেতু তুমি জমা করতে পাঠাইছো। চেকের তো আর হাত পা নাই। মনে করো একটা চেক, কল্পনা করো একটা চেকের হাত পা আছে, ও একা একা জমা হইতে ব্যাংকে চলে গেছে, এটা কোনোদিন সম্ভব? তুমি নিশ্চয়ই চেকটা ব্যাংকে জমা করতে পাঠাইছো। তার মানে তুমি যখন একটা চেক ব্যাংকে জমা করতে পাঠাও, সাথে সাথে তুমি তোমার নগদান বইতে টাকাটা কি করো? প্লাস করো। তুমি তোমার নগদান বইতে বাড়াইছো। এখন ওইখানে যদি বলে যে ব্যাংক এখনো চেকের টাকাটা আদায় করে নাই, তাহলে তুমি তো প্লাস করছো নগদান বইতে, কিন্তু ব্যাংক তো এখনো প্লাস করে নাই। তাহলে তোমার মতে বেশি, ব্যাংকের মতে কি আছে? কম আছে, কারণ ব্যাংক এখনো ওই চেকের টাকাটা আদায় করেনি। তাহলে আমার নগদান বইয়ের মতে বেশি, ব্যাংকের মতে কম। আর আমরা অলওয়েজ ব্যাংকের কথা চিন্তা করব, ব্যাংকের মতন হওয়ার চেষ্টা করব। তার মানে আমার মতে বেশি, ব্যাংকের মতে কি? কম। তাহলে কম থাকলে কোথায় আসবে? অবশ্যই অবশ্যই কোথায় আসবে? বিয়োগে আসবে। তাহলে আমরা লিখবো 3 নাম্বার। আর এই ক্রমিক নংটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এই ব্যাংক সমন্বয় বিবরণী, এই যে ক্রমিক নং, এটাই কোনো অবস্থাতেই ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা লিখবো জমাকৃত চেক, জমাকৃত চেক বা আদায়কৃত চেক একই কথা, ঠিক আছে? জমাকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। উপস্থাপিত হয়নি এটা কি বলেছে, নাকি ব্যাংক কর্তৃক জমা হয়নি? জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে উপস্থাপিত হয়নি আর আদায় হয়নি একই কথা, কারণ উপস্থাপন করা হয় না এই জন্যই ব্যাংক আদায় করেনি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আচ্ছা, কত টাকা? 3,000 টাকা। অলরাইট। আচ্ছা, এরপরে আসো 4 নাম্বার কি বলছে? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয়, তুমি এক লোকের কাছে টাকা পাও, এক দেনাদার, সে সরাসরি তোমার ব্যাংকে জমা দিছে টাকা, তাহলে তোমার ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? তোমার ব্যাংকে টাকা বাড়ছে। তাহলে ব্যাংক সাথে সাথে টাকাটা কি করছে? প্লাস করছে। এখন নগদান বইতে লেখা হয়নি, তার মানে কি? ব্যাংক তো আর তোমার ফোন করে বলে নাই, তার মানে তুমি লিখতেও পারো নাই।
তার মানে তোমার নগদান বইয়ের মতো তুমি এখন টাকাটা প্লাস করোনি, কিন্তু ব্যাংক কি করে ফেলছে, টাকাটা প্লাস করে ফেলছে। তাহলে নগদান বইয়ের মতো কম, ব্যাংকের মতো কি বেশি। আর আমরা সবসময় কার মত দেখবো, ব্যাংকের মত দেখবো। তাহলে বেশি থাকলে কোথায় আসবে, অবশ্যই যোগে আসবে। ঠিক আছে, এটা হলো কয় নাম্বার, 4 নাম্বার। ক্রমিক নং এ ভুল করা যাবে না বাবা, এই ক্রমিক নং দেখেই কিন্তু পরীক্ষা হলে স্যার তোমার মার্ক দিবে। এগুলো এত পড়ার কিন্তু স্যারের টাইম নেই, স্যার কিন্তু খেটাখাট এটা দেখবে আর মার্ক দিবে। ক্রমিক নং তুমি যোগের গুলা ঠিক লিখছো কিনা, বিয়োগের ক্রমিক নং গুলা ঠিক লিখছো কিনা, ওকে, এইটাই স্যার মেইনলি খেয়াল করবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কি বলছে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে আমরা লিখলাম দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। কত টাকা, 4000 টাকা। অলরাইট, আচ্ছা এরপরে আসো, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে 5 নাম্বার, ব্যাংক কর্তৃক চার্জ 300 টাকা। তার মানে দেখো এখানে প্রথম এন্ট্রি হলো ব্যাংক কর্তৃক চার্জ করছে, মানে ব্যাংক চার্জ করছে। তাহলে ব্যাংক যদি চার্জ করে, লেনদেনটা কোথায় করছে, ব্যাংকে করছে। তার মানে ব্যাংক সাথে সাথে টাকাটা কি করছে, মাইনাস করছে। তাহলে মাইনাস এখনো কে করে নাই, আমরা আমাদের নগদান বইতে মাইনাস করি নাই। ঠিক আছে, মানে ব্যাংক চার্জ করছে, তার মানে হলো ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, তার মানে ব্যাংক সাথে সাথে টাকাটা মাইনাস করলো। ব্যাংক কেন মাইনাস করলো, কারণ লেনদেনটা তো ঘুরছে ব্যাংকে, তাহলে ব্যাংক সাথে সাথে মাইনাস করছে। মাইনাস কে করে নাই, নগদান বইতে। তাহলে আমার মতে নগদান বইয়ের মতো বেশি, ব্যাংকের মতো কি কম। আর আমরা কার মত দেখবো, ব্যাংকের মত দেখবো। তাহলে কম যেহেতু ব্যাংকের মতে, সেহেতু কম থাকলে কোথায় আসবে, বিয়োগে আসবে। ঠিক আছে, এটা হলো 5 নাম্বার, ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি। ওকে, কত টাকা, 300 টাকা। এরপরে ওর সঙ্গে আরেকটা লেনদেন আছে, সেটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ 800 টাকা। তার মানে এই ব্যাংক যখন জমা টাকার উপর সুদ দেয়, এই লেনদেনটাও কোথায় ঘটে, ব্যাংকেই ঘটে। তার মানে ব্যাংক যখন আমার জমা টাকার উপর সুদ দিল, তখন আমাদের ব্যাংকে কিন্তু টাকা বৃদ্ধি পেল। তাহলে ব্যাংক সাথে সাথে নগদান বইতে টাকাটা কি করছে, সরি, ব্যাংক সাথে সাথে পাস বইতে টাকাটা কি করছে, প্লাস করছে। কারণ ব্যাংক যখন জমা টাকার উপর সুদ দেয়, ব্যাংকে টাকা বাড়ে না কমে, ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। তাহলে ব্যাংক সাথে সাথে আমার জমা টাকার উপরে সুদ দিয়ে তার পাস বইতে টাকাটা প্লাস করছে, তার মানে ব্যাংকে টাকা বেড়ে গেছে। তাহলে নগদানভুক্ত হয় নাই, মানে আমি এখনো লিখতে পারিনি, আমাদের নগদান বইতে লেখা হয় নাই। তাহলে ব্যাংকের মতো বেশি, নগদান বইয়ের মতো কি কম। তাহলে ব্যাংকের মতো আমরা সবসময় ব্যাংকের মত দেখবো, যেহেতু ব্যাংকের মতো বেশি, বেশি থাকলে কোথায় আসবে, যোগে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো 5 নাম্বার। তাহলে আমরা লিখবো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। কত টাকা, 800 টাকা। কেমন, 800 টাকা। তো এবার আসো আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স নামাবো। তো ব্যালেন্স নামানোটা খুবই সিম্পল, জাস্ট এগুলো একটু যোগ দিয়ে দিতে হবে। তো খেয়াল করো, এখানে যদি আমরা একটু যোগ দিই তাহলে হয় কত, 5 4 4 9, 10,800, 8 5 13, 11,300। কত হয়, 11,300। ওকে, তাহলে 20,000 আর 11,300 যদি আমরা যোগ দিই তাহলে হয় হচ্ছে হলো 31,300। আর এই দুইটা যদি যোগ দেই তাহলে হচ্ছে হলো 3,333 আর কি। এবার এই টাকা থেকে এই টাকাটা আমরা কি করব, বিয়োগ দেবো, কারণ এখানে আমরা এগুলো বিয়োগ বাদ লিখছি। তার মানে এই টাকাটা থেকে এই টাকাটা আমরা একটু বিয়োগ করতে হবে আমাদের আর কি। তাহলে 31,500, সরি 31,300 বিয়োগ 3,300, তার মানে এটার উত্তর আসছে হচ্ছে হলো 28,000। উত্তর কত, 28,000। ওকে, উত্তর মিলে গেছে, উত্তর হবে হচ্ছে 28,000। সো একটু তো, যেহেতু আমরা কমার্সের ছেলে পেলে, আমাদের তো একটু স্টাইল থাকবেই, তাই না। উত্তর কত, 28,000। মানে টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন উত্তর মিলে গেছে। তোমরা এরকম ভাবে পরীক্ষা হলে যে উত্তর মিলাবা, তোমাদের এরকম দেখবা চোখের এরকম একটা গ্লাস চলে আসবে এরকম, ওয়াও সেই। তাহলে কত টাকা, 28,000 টাকা। আর এই উত্তরটা যখনই আসবে, তুমি জাস্ট খালি এর সামনে একটা কথা লিখে দেবা, সেটা কি, এই যে উপরে যে ব্যালেন্সটা লিখছো না, এই ব্যালেন্সের জাস্ট প্রথম শব্দটা চেঞ্জ হবে, পরে যা আছে তা হুবহু বসে যাবে। এখানে যদি নগদান বই থাকে তাহলে এখানে লিখবা পাস বই, আর এখানে যদি পাস বই থাকে এখানে লিখবা নগদান বই। তার মানে এখানে যেহেতু নগদান বই লেখা আছে, এখানে শুধু চেঞ্জ হয়ে হবে কি, পাস বই।
এখানে নগদান বই লেখা, তাই আমরা পাস বই লিখলাম। এবার এখানে যা লেখা আছে হুবহু লিখে দেবো, পাস বই অনুযায়ী ব্যাংক জমা। এটা কিন্তু এই 28,000-এ সোজা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর মেইন হচ্ছে বাবারা বেসিক, যে কোনো একটা টপিকের বেসিকটা বুঝতে পারা, কেমন? তো বেসিক বোঝার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওর কমেন্টে আমি একটা তোমার হচ্ছে বেসিক ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো, হয়তোবা একটু পুরাতন ভিডিও, আমাদের হয়তোবা অনেক আগের ভিডিও, বাট দিস ভিডিও ইজ মাস্টারপিস। কারণ ওই ভিডিওটা যদি কেউ খাতায় নোট করে, বা ওই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে একটা বার দেখে, বা ওই ভিডিওতে আমি যে নিয়মগুলো একটু আলোচনা করছি, কেউ যদি একটু বোঝার চেষ্টা করে, ব্যাংক সমন্বয় বিবরণী তার কাছে পানি, একদম পানির মতন সোজা হওয়া, আমি মনে করি তার কাছে হওয়া উচিত, ঠিক আছে? তো ক্লাসটা একটু দেখো, আমাদের এই ক্লাসগুলো একটু খাতায় প্র্যাকটিস করো। মেইনলি বাবা খাতায় প্র্যাকটিস করতে হবে। মেইনলি আমি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, আমার অনেক অফলাইনের বাচ্চারা কিন্তু রয়েছে যারা এই ভিডিও দেখবেও না, কারণ ওদের আমি অঙ্ক করাইতে করাইতে এমন হয়ে গেছে যে বইয়ে কোনো অঙ্কই নেই করানোর, মানে এমন কোনো অঙ্ক নাই যে ওরা পারে না। বইয়ের অঙ্ক, টেস্ট পেপার অঙ্ক সবই পারে। এখন এই ভিডিও কিন্তু ও দেখবে না কোনোদিন। আমি যদি জোর করেও বলি যে আমি তোরে 500 টাকা দিব, তুই দেখ ভিডিও, তাও দেখবে না, কবে স্যার বিরক্ত লাগতেছে, কারণ আমি পারি এগুলা। তো তোমরা একটু প্র্যাকটিস করো, একটু খাতায় প্র্যাকটিস করো, তোমাদের অবস্থা ওদের থেকে ভালো হবে আমি বিশ্বাস করি। কারণ তোমরা যারা অনলাইনে ক্লাস করো, তোমাদের পুরো বডিটাই হচ্ছে কলিজা। আমি তোমাদের সামনেই বলছি, তোমাদের টোটাল বডিটাই হচ্ছে কলিজা। কারণ অনলাইনে যেখানে সবাই ফালতু কাজে টাইম ব্যবহার করে, ফালতু কাজে টাইম ওয়েস্ট করে, সেই জায়গাটাতে তোমরা কি করতেছো, পড়াশোনার মতন একটা পবিত্র কাজ, একটা উত্তম কাজ, একটা সব থেকে একটা ভালো কাজ, একটা ফরজ কাজ, সেই কাজটা তুমি করতেছো অনলাইনের মতন একটা জায়গা যেখানে সবাই টাইম পাস করে। মোস্ট অফ দিস অনলাইন মানে হয় তোমার দুঃখের বিজ্ঞাপন দিয়ে বেড়ায়, তা নাহলে কি সব হচ্ছে হলো শো আপ। আমার আইফোন আছে, আমার হচ্ছে এই আছে, আমার সেই আছে, আমার গাড়ি আছে, আমি আইএলটিএস করছি, এই সেই, এই সবাই খালি বিজ্ঞাপন, শো আপ। হয় সব, তা নাহলে সারাদিন খালি স্যাড পোস্ট, আমার কষ্ট, আমার জীবনে কষ্ট ছাড়া গেছে। এন্ড সেই সব জায়গায় সব কিছু এই এই যে টোটাল মানে সোশ্যাল মিডিয়ার জগৎটাকে আলাদা রাইখা তুমি এই মোদের বিদ্যালয়ের মতন একটা ভাঙ্গাচুরা ছোটখাটো একটা চ্যানেল, এই চ্যানেলে এসে তুমি ক্লাস দেখতেছো, ইউটিউব এই যে রাত্রে বসে বসে ভিডিও আমি বানাচ্ছি, তুমি এই মনে করো এই ভিডিওগুলো দেখতেছো, খাতায় নোট করতেছো। তোমরা আসলেই অনেক কিছু, তোমরা আসলেই জোস, তোমরা আসলেই ভালো কিছু করতে পারবা, বুঝতে পারছো? এত প্রতিবন্ধকতা নিয়েও যারা মনে করো যারা স্ট্রাগল করতেছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান অবশ্যই অবশ্যই দেবে ইনশাল্লাহ। আর এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আমরা আসি। যে কোনো রকম তোমাদের চাহিদা, ডিমান্ড, ক্রাইটেরিয়া যদি থাকে, আমরা ফুলফিল করার চেষ্টা করব। অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।